আসন্ন 17 অক্টোবর জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন। 30টি রাজনৈতিক দল নিয়ে তাই শেষ মুহূর্তের আলাপে বসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধারণা করা হচ্ছিল সনদ বাস্তবায়নের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেবেন তিনি, কিন্তু শেষ বৈঠকেও সনদে স্বাক্ষর করা না করা নিয়ে প্রশ্ন তুলেছে কোনো রাজনৈতিক দল। এই বাস্তবতায় আজকের এখন প্রকাশ নাম দিয়েছি গন্তব্য ফেব্রুয়ারি। সঙ্গে আছে মুজাহিদ শুভ, আর আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক সচিব ও রাজনীতিক AFM সোলাইমান চৌধুরী, আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্ত। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমি সায়ান্ত সাখাওয়াত, আপনার কাছেই শুরুতেই জানতে চাই যে যেটি বলছিলাম যে একটি ধারণা কিন্তু ছিল যে আজকে যেহেতু প্রধান উপদেষ্টা বসলেন, যেমনটি তিনি প্রথম বৈঠকের দিনে কিন্তু তিনি ছিলেন, যে হয়তো অন্য কিছু একটা বা একটা নতুন কোনো বার্তা, এটার একটা অপেক্ষা কিন্তু দেশবাসীর ছিল, কিন্তু আলোচনা আসলে তেমন কিছু মনে হলো না। আপনার কাছে কি মনে হয়েছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আলোচনায় সম্মানিত দুইজন সহ আলোচক যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ট্রু, আপনার মতোই আমিও একটু টান উত্তেজনা অনুভব করছিলাম যখন সংবাদ মাধ্যমে কোট আনকোট অতি জরুরি কথাটা আসলো। হেডলাইনে কিন্তু এরকমই আসলো যে আজকে সন্ধ্যায় মানে কমিশনের ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতি জরুরি কোট আনকোট বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা, এবং এই বৈঠকে কিছুক্ষণ পরে আবার আলাদা হেডলাইনে কেউ রিপোর্ট করলো যে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা। কারণ মনে হলো যে, এবং ওর মধ্যে এইরকম একটা ধারণা দেয়া হলো যে শেষ সময়ে সে এই জুলাই সনদের স্বাক্ষর নিয়ে অনৈক্য আবার প্রকট হয়েছে। এনসিপি গতকাল দেখা করে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে জানিয়ে আসছে তারা এখানে স্বাক্ষর করতে ইচ্ছুক নয় এইভাবে, এবং তারা সংবিধান সংশোধন নিয়ে আবার নতুন করে আলোচনা চায়। আর জামায়াত ইসলামও বলছে তারাও মানে এখানে এই অবস্থায় এটার প্রয়োগ কিভাবে হবে, বাস্তবায়ন এবং গণভোটের প্রসঙ্গটা তারা মূলত নিয়ে আসছে কিভাবে হবে এবং গণভোটের সময়টা নির্ধারণ, এটা ছাড়া তারা স্বাক্ষর করবে না। জামাত কিন্তু স্বাক্ষর করবে না এই কথাটা সরাসরি বলে না, যেটা সরাসরি বলে নাই, এনসিপি সরাসরি বলেছে। সেই অবস্থায় এই অনৈক্যটা দূর করবার জন্য প্রধান উপদেষ্টা নিজে উদ্যোগী হয়ে এখানে অতি জরুরি বৈঠকে বসলেন। আমরা ভেবেছিলাম যে একটা ওই রকম অতি জরুরি সংবাদ আমরা পেয়ে যাব যার মাধ্যমে সমাধান হয়ে গেছে, কিন্তু সেই রকম কোনো ফলাফল আমরা পরবর্তীতে যে রিপোর্ট আসছে তাতে দেখলাম না। কিন্তু আসার কথাও আছে। আসার কথা হচ্ছে প্রধান উপদেষ্টা খুব জোর দিয়ে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। এটা কথার কথা নয়, এটা মিন করে, এবং এই জুলাই সনদ এবং ফেব্রুয়ারি নির্বাচন একটা আরেকটার সঙ্গে জড়িত, বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। সুতরাং নির্বাচনের ব্যাপারে তিনি দৃঢ়। সুতরাং এইখানে সই নিয়ে একটু দূরত্ব কারোর মধ্যে থাকলেও সেটা শুক্রবারের মধ্যে গুছে যাবে, এটা আমরা তার বক্তব্যে ধারণা করছি। যে আজকে ইনস্ট্যান্ট বসেই হয়তো সমাধান হয়ে যায়নি, কিন্তু অনড় অবস্থানটা নিরসন হয়ে যাবে শুক্রবারের আগে, এটা আমরা ধারণা করছি। যেহেতু তিনি বলছেন যে এই সনদটা ফেব্রুয়ারি নির্বাচনের সঙ্গেই অবিচ্ছেদ্যভাবে জড়িত এবং নির্বাচন হবে, এটা কথার কথা নয়, তিনি করবেন, উৎসব মুখর একটি নির্বাচন করবেন। এবং সেই ক্ষেত্রে এই যে এতদিন ধরে এই ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলের নেতারা সবাই বসেছেন, অনেক আলোচনা করেছেন, সবাই একমত হয়েছেন, সেই বিষয়টার প্রশংসা করেছেন। এটা আমিও অনেক অনুষ্ঠানে বলেছি, এটা প্রশংসার দাবি রাখে। কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা এক দল আর এক দলের সঙ্গে, এক পক্ষ আর এক পক্ষের সঙ্গে একমত হতেই চান না। একসঙ্গে এতদিন ধরে বসার কালচারই নেই, কিন্তু এতদিন ধরে এই মিটিংয়ে যেতে যেতে তাদের মধ্যে অনেকের মধ্যে ব্যক্তিগত দূরত্বও কমেছে, সম্পর্ক তৈরি হয়েছে, অনেক বিষয়ে একমত হয়েছে। এই বিষয়ে সবাই মিলে স্বাক্ষর করবে। কোথাও কোথাও দ্বিমতটা তো থাকবেই, ভিন্ন ভিন্ন দল। বাংলাদেশে নতুন একটা নজির স্থাপন হয়েছে। এবং ডক্টর আলী রিয়াজ কিন্তু বলেছেন যে এটা পৃথিবীতে বিরল, যে ভিন্ন মতের মানুষের সঙ্গে পাশাপাশি বসে। এটা প্রধান উপদেষ্টাও বলেছেন। এটা শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এটা অনন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর সেই হিসেবে আমরা আশাবাদী যে অনেক ভিন্ন মত থাকবে,
দূরত্ব থাকবে, কিন্তু অনেক বিষয়ে যে একমত হয়েছে এটা অনেক বড় বিষয়। আর বিতর্ক থাকলেও গণভোট নিয়ে যে দূরত্ব, আমার ধারণা এটাও কেটে যাবে। শেষ পর্যন্ত গণভোট হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনেই হবে, কারণ যারাই আগে গণভোটের ব্যাপারে কথা বলছেন তারাও উপলব্ধি করবেন গণভোট বাংলাদেশে কোনো উৎসব মুখর ভোট হয় না। এটা একটা ম্রিয়মাণ ভোট অনেকটা, যেখানে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, ভোটারের কাছে যায়, অনেক রকমের প্রচারণা চালায়, নানান রকমের অঙ্গীকার তাদেরকে করে। ফাইনালি তারপরও ভোটের দিন তাদেরকে পরিবহন দিয়ে, লোক পাঠিয়ে, নানান রকমভাবে বাড়ি থেকে নিয়ে এসে ভোট দেওয়ানোর একটা চেষ্টা চলে। আর হেনা ভোটে, গণভোটের বেলায় যেটা হয়, সাধারণ মানুষ যারা অনেকেই মনে করে যে এটা আমি গেল যা না গেল তাই, হ্যাঁ বা না হ্যাঁই জিতবে ধরে নিচ্ছে, তখন আর কেউ যেতে চায় না। তিনটা যে গণভোট হয়েছে তার কিন্তু চিত্রটা এরকমই। তারপরে আবার এইখানেই গণভোটের তারিখ নিয়ে যেহেতু মত ভিন্নতা আছে, যদি বিএনপি বা যেসব দল চায় মূল নির্বাচনের সঙ্গে হলে খরচ কমবে, আলাদা অ্যারেঞ্জমেন্টের দরকার নাই, আর আগে করলে খরচ বাড়বে, আলাদা অ্যারেঞ্জমেন্ট লাগবে, পাশাপাশি ভোটারের উপস্থিতি একটা বড় সংকট তৈরি করতে পারে। ধরেন আপনি গণভোটে 10% বা 15% ভোটার গেল, বাকিরা গেল না, 10%-এর 90%ই হ্যাঁ বললো, হোয়াট ডাজ ইট মিন? তখন কি ওই প্রশ্নটা উঠবে না যে আপনার 90% বা 80% ভোটারই তো আসেনি, আর ওই দিনে তো আসলে ভোট দিতে বেশি সংখ্যক মানুষ যাবে। ওই দিন তো ভোট দিতে যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে, উৎসবমুখর নির্বাচন হবে, ফলে জাতীয় নির্বাচনে প্রার্থীকে বা মার্কায় ভোট দিতে যাবে, সেই সুযোগে তাকে সব দল বলবে আপনি এখানে হ্যাঁ না একটা ভোট দিয়ে যাবেন। সে আলাদা একটা বুথে আর একটা ইয়েতে হ্যাঁ বা না একটা ভোট দিয়ে আসলো। মানে বিষয়টা সব মিলে আশাব্যঞ্জক হয়েছে, যেহেতু সংবিধান সংশোধনের মতো গুরুতর একটা প্রশ্ন জড়িত, সেই জন্য এটা যেন বিতর্কিত না হতে পারে, এটা একটা। আর একটা হচ্ছে গিয়ে, যদি নভেম্বরে গণভোট হয় এবং সেই গণভোটে যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে না, স্টেক হোল্ডার কম, এখানে স্টেক হোল্ডার হচ্ছে শুধু সরকার এবং হচ্ছে নাগরিক, তারা হ্যাঁ না ভোট দিতে আসবে কিনা সরকারের আহ্বানে, মানে নির্বাচন কমিশন, সেইখানে যদি এমন কোনো গোলযোগ বা এমন কোনো ত্রুটি বের হয়ে আসে, তার মাধ্যমে জাতীয় নির্বাচন এই নির্বাচন কমিশন অনুষ্ঠিত করতে পারবে কিনা, ওই বিষয়টা সামনে এনে কোনো পক্ষ যদি আবার পরিস্থিতি ঘোলাটে করে, তখন ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু অনিশ্চিত হয়ে পড়তে পারে আর কি। ফলে সব মিলে আমার ধারণা যারা না করছেন তারাও শেষ পর্যন্ত গণভোট হয়তো মূল নির্বাচনে যাবেন। উচ্চ কক্ষের পিআরটা হলো আসলে মূল ইস্যু বিষয়। উচ্চ কক্ষের পিআরের বিষয়ে সমাধানটা কি হয় তার উপর ডিপেন্ড করছে। আমি সেই জায়গাতে আসবো। সালামত চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যে ঠিক আছে, অনেক যুক্তি তুলে ধরলেন ডাক্তার সায়ন্ত স্বাগত, কিন্তু যেটি জানতে চাই যে এই যে এত আলোচনা হলো, এত বৈঠক হলো, কিন্তু বাস্তবায়নের পথ নিয়ে তো আসলে এক ধরনের একাট্রা অনেকগুলো দলই আসলে আছে। আমরা অনেক ভালো আলোচনা করলাম, কিন্তু সত্যি যদি এটা বাস্তবায়ন না হয়, সেই ব্যাপারে যদি এক ধরনের ধোঁয়াশা থাকে বা কোনো যদি টাইম লিমিট না থাকে কতদিনের মধ্যে হবে, তাহলে কি আলটিমেটলি এই ফলপ্রসূ আলোচনা, পাশাপাশি বসা, চা খাওয়া, কফি খাওয়া, এগুলোর কোনো আসলে গুরুত্ব থাকে কিনা, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সম্মানিত সহ আলোচক দুইজন আছেন, অত্যন্ত বিজ্ঞ এবং অভিজ্ঞ, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাকে মনের অন্তঃস্থল থেকে। আপনি যে প্রশ্নটি করেছেন, বাস্তবায়ন অর্থাৎ সনদে যে বিষয়গুলো থাকবে এগুলোর বাস্তবায়ন করা, এগুলো বাস্তবায়নের কয়েকটি ধাপ আছে। ধাপগুলির মধ্যে অন্যতম হলো আপনি এই সনদকে সংবিধানের স্থানে নেবেন কিনা, এটার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। হলে কোথায় নেবেন? আপনি কি সর্ব উপরে নেবেন, নাকি আমাদের সংবিধানে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র তার পরপরই স্থান দেবেন? এটি একটি বিষয়, এখনো এই ব্যাপারে সিদ্ধান্তটি হয়নি। হওয়া অতীব জরুরি এবং এটা হতে পারত বলে আমি আশা প্রকাশ করি। এবং রাজনৈতিক দলগুলো আর মাত্র কয়েক ঘন্টা আছে, এই সময়ের মধ্যে এই আলোচনাগুলো সেরে নিতে পারবেন। অন্যান্য যে বাস্তবায়ন, সেগুলো সময় সাপেক্ষ এবং আস্তে আস্তে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের একটি রোড ম্যাপ এই সনদের মধ্যে
থাকাটা অতীব বাঞ্ছনীয়, যেটা আপাত দৃষ্টিতে আমরা দেখছি না। বরং আমার শ্রদ্ধাভাজন সায়ন্ত ভাই তো ক্যাটেগরিক্যালি বলেছেন, আমিও রাজনৈতিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, পরস্পর বিপরীতমুখী চিন্তা চেতনার এত লোকজন একসাথে বসে এতগুলো উত্তম এবং চমৎকার সিদ্ধান্ত নিতে পারলো, সেখানে সামান্য কোন কিছু বিষয় বাদ রাখাটা উচিত হবে বলে আমি মনে করি না। জনগণ কিন্তু তাদের দিকে মুখিয়ে আছে, তাকিয়ে আছে। তাদের কাছে প্রত্যাশা বেশি জনগণের, যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং বাস্তবায়নের একটি রোড ম্যাপও তারা এই অঙ্গীকারের মধ্যে উল্লেখ করবেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। গাজীত, আমি আপনার কাছে জানতে চাই যে কয়েকদিন থেকে তো একটি বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যে গুমের সঙ্গে যারা জড়িত তাদেরকে কোথায় রাখা হবে বা তারা ট্রাইব্যুনালে আসবেন কি আসবেন না, এই বিষয়টি নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকে বলার চেষ্টা করেছেন গুম যাদের পরিবারগুলোতে হয়েছে যে একটা এমপি মন্ত্রীকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে তারা কেন বিশেষ সুবিধা পাবেন। এটি আপনাদের পক্ষ থেকে আপনাদের ব্যাখ্যা কি বা আপনারা কিভাবে এটিকে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমার দুই সহ আলোচককে ধন্যবাদ দিচ্ছি এবং বিশেষ করে এখন প্রকাশের সকল দর্শককে আসসালামু আলাইকুম। ওনাদের কথার সূত্র ধরে একটি কথা বলতে চাই, সেটা হলো এই যে সুদিন আমরা দেখছি যতটুকুই হোক, এই যে ভিন্ন মতের রাজনীতিবিদরা একই প্ল্যাটফর্মে বসছেন, কিছু ব্যাপারে একমত পোষণ করছেন, আলো দেখাচ্ছেন এ দেশের মানুষকে, এর একটু পেছনে গেলে আমরা দেখতে পাই 1400 কচি কচি প্রাণের রক্ত এবং 25,000 মানুষের স্যাক্রিফাইস, এবং এই গত 15 বছরের একটা বিরাট অংশ, এই কিছু মানুষরা যারা ইনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, যারা আর ফিরে আসেনি অথবা একটা বড় ট্রমা ফেস করে ফিরে এসছে, এই মানুষদের স্যাক্রিফাইসের কারণেই আজকে এই রাজনীতিবিদদের সামনে এই সংবিধান সংশোধন, এই রাষ্ট্রের সংস্কার, এই সব কিছুর ডোর ওপেন হয়েছে। অতএব তাদের বিচারটা আমাদের সকলের উপরে প্রাধান্য পাবে বলে আমি মনে করি। আপনি যে প্রসঙ্গে কথা বলছেন সেটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করেছেন, অথবা জুলাই গণঅভ্যুত্থানে চলাকালীন মানবতাবিরোধী অপরাধের যে বিচার এখন চলমান আছে, সেটি একটি আইনে হচ্ছে। সেটি হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, যেটি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেব। কিন্তু উনি এই আইনের কোনো কার্যক্রম শুরু করেননি, উনি শুধু আইনটি করে গিয়েছিলেন। 2009 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এই আইনের একটা ম্যাসিভ চেঞ্জ করে ট্রাইব্যুনাল গঠন করলেন এবং একটা বড় সময় ধরে এর বিচার চলমান থাকলেন। সেই বিচার চলমান থাকা অবস্থায় এই জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলো এবং তারই বিচার। এই আইন যখন 73-তে তৈরি হয় তখন সংবিধানের প্রথম সংশোধন হয়েছিল। আমাদের বাংলাদেশের 72 সালে যে সংবিধানটা প্রণয়ন হলো তার প্রথম সংশোধনী হলো এই আইনের সেফগার্ড দিয়ে। প্রথম সংশোধনীতে আর্টিকেল 47 সাব আর্টিকেল 3 অ্যান্ড আর্টিকেল 47A, এই দুটি ধারা সংযোজন করে সংবিধানের প্রথম সংশোধন শুরু হলো। মানে সংবিধান যেটা ইনট্যাক্ট ছিল সেটা কাটাছেঁড়া শুরু হলো ওখান থেকে। সেখানে বলে দেওয়া হলো যে সংবিধানের সাথে সাংঘর্ষিক সকল আইন বাতিল হবে, সংবিধান প্রিভেল করবে। শুধুমাত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তখন ফেল করবে না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রিভেল করবে। এইটা দিয়ে সংবিধান এই আইনকে একটা প্রোটেকশন দিল, একটা সেফগার্ড দিল, যে সংবিধান সবার উপরে, অন্য আইনের ক্ষেত্রে কিন্তু এই আইনের ক্ষেত্রে না। ঠিক এই আইনেরই সেকশন 25 এবং 26 সেটাই বলছে যে বাংলাদেশে প্রচলিত যত আইন থাকুক সকল আইনের উপরে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট প্রাধান্য পাবে। কেন? কারণ এই আইনের আসামিরা সেরকম মানুষই হয়। আপনি পৃথিবীর অন্যান্য জায়গায় ইন্টারন্যাশনাল ক্রাইমসের অ্যাকিউজদেরকে দেখেন, হয় ফর্মার প্রাইম মিনিস্টার, না হলে ফর্মার প্রেসিডেন্ট, না হলে ফর্মার চিফ অফ আর্মি স্টাফস, তাদেরই বিচার এই মানবতা বিরোধী অপরাধে হয়। কারণ মানবতা বিরোধী অপরাধ হলো ক্রাইম অফ দি ক্রাইমস, সকল অপরাধের শ্রেষ্ঠ অপরাধ। এজন্য এখানের অ্যাকিউজরা সাধারণত এই মানেরই হয়। জুলাই গণ অভ্যুত্থানে যেমনটা হয়েছে, ঠিক লাস্ট 15 ইয়ার্সে যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্ট হয়েছে, এই গল্পগুলো খুবই সেন্সিটিভ। একটা মানুষকে আপনি অল্প কিছুক্ষণ সময় ধরে আটকিয়ে রাখেন, দেখেন তার কি হয়, কিন্তু এই মানুষকে
মান্থস টুগেদার, একটা ইয়ার্স মানুষ তো টুগেদার জেলেও যদি থাকে, তাকে যদি দেখাও যায়, সেও যে অস্থিরতার মধ্যে এইরকম থাকে। করে রাখা হয়েছে। একজন আত্মীয়, একজন স্বজন, একজন সন্তান জানে না যে তার সন্তান কোথায় আছে, তার বাবা কোথায় আছে, এখনো তো ঘুরছে আদৌ স্বজনরা। তারা ফিরে আসবে কিনা। এরকম একটা নৃশংস অপরাধের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তদন্ত করে কিছু অ্যাকিউজডের বিরুদ্ধে প্রাইম ফেসি কেস পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু হওয়ার জন্য ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করা হয়েছে। দুটি অপশন, একটা হলো তারা নিজেরা এসে আদালতে বলবে যে আমরা সারেন্ডার করছি, আমরা জামিন চাই। কোর্ট চাইলে তাদের জামিন দিতে পারে, অথবা কাস্টডিতে প্রেরণ করবে। কারাগারে প্রেরণ করলে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে যে ওনারা কোন কারাগারে থাকবে। ওনারা সাধারণ কারাগারে থাকবে নাকি সরকার তাদের জন্য আলাদা কারাগার বানাবে, এটা অ্যাবসলিউটলি কারাগারের সিদ্ধান্ত। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো আদেশ দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো। এখন বিচারটা ট্রাইব্যুনালে হবে কিনা, আমার ফার্স্ট অ্যান্সার হলো যেহেতু এই আইন বাংলাদেশের সকল আইনের উপরে প্রাধান্য পাবে, অতএব এই আইনের ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এটা সব আইনের উপরে থাকবে এবং এখানেই বিচার হবে। নাম্বার 2, এটা তো প্রথম নয়। শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের বিচারের আসামি কারা ছিল? তারা সকলে আর্মি ছিল, বেশিরভাগ আর কি। তাদের ট্রায়াল হয়েছে এদেশের সাধারণ আদালতে, সিআরপিসিতে, পেনাল কোর্টে বিচার হয়েছে, আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হয়েছে। আর এখানে তো তাদেরকে একটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, যেখানে আইনটা ফলো করা হয়েছে রোম স্ট্যাটিউটকে। সেখানে আইসিসির প্রত্যেকটি সেকশন এখানে অ্যাপ্লিকেবল, তারা সকল সুবিধা এখানে পাবে। এরকম একটা সিচুয়েশনে এই প্রশ্নই তো আসার সুযোগ নেই তারা কোথায় থাকবে। তারা এই আইনে আসবে, এখানে ডিফেন্সের সকল সুবিধা পাবে, এরপরে বিচার শেষে সিদ্ধান্ত হবে আদৌ তারা অপরাধী কি অপরাধী নয়। অতএব আমি মনে করি যে এই আইনের, এবং আমরা যে বিচারগুলো করছি ইন দি মিন টাইম, আমরা দেখেন বেশিরভাগ চেষ্টা করছি পত্রিকায় আমরা বেশি বেশি দেই। কোনো সাধারণ বিচারে কিন্তু আমরা প্রসিকিউটর এত কথা বলে না। আমরা কেন এত কথা বলছি সাধারণ মানুষকে জানানো, লাইভ করছি আমরা আমাদের রেগুলার আর্গুমেন্ট সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে এটা যে স্বচ্ছ বিচার হচ্ছে। এখানে যে নির্বাচনের আগে যে দুটি বিষয়, সংস্কারের কথা তো অন্যরা বলবেনই, এবং বিচারের যে প্রাধান্য, ওই প্রাধান্যের জায়গা থেকে কি আসলে মানে আপনারা যেভাবে চাইছেন বা যেভাবে আইনে চাপ পাবার কথা, সেটি কি আসলে হচ্ছে না? অবশ্যই ব্যত্যয় ঘটছে তো না। আমরা আসলে নির্বাচনটাকে এদিক থেকে একদমই দেখছি না, আমরা শুধু বিচারটাকেই দেখছি। নির্বাচন এসে ঠিক বিচার যেখানে থাকবে ওখানে থাকবে, নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নেবেন তারা। এবং আমি আশা করি এবং মনে করি এই যে আলোটা আমরা দেখতে পাচ্ছি যে সকল ভিন্ন মতের রাজনীতিবিদরা একই প্ল্যাটফর্মে বসেছেন, তারা অবশ্যই চিন্তা করবেন যে আমরা এই যে এক প্ল্যাটফর্মে বসেছি এই স্যাক্রিফাইসের কারণে, অথবা এই স্যাক্রিফাইসের বিচারের ব্যাপারে সকলেই একমত। আমি বলছি যে এই যে কোথায় রাখা হবে কি হবে না, মানে সেটি নিয়ে তো আপনারা বাধাপ্রাপ্ত হলেন তো, তাই না? না, আমরা বাধাপ্রাপ্ত হইনি। আমরা একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছি, মানে আমাদের অ্যাপ্লিকেশনে ট্রাইব্যুনাল ইস্যু করেছে, এটা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা কর্তৃপক্ষের মাধ্যমে একটা সাব জেল ঘোষণা করেছে। এটা করতেই পারেন, এটা বেগম জিয়া এবং শেখ হাসিনার জন্য 111-এর সরকার করেছিল সংসদ ভবনে। এটা আমাদের আইনে যে কোনো জায়গায় এটা ঘোষণা করতে পারেন। এটা হলো যারা অ্যাকিউজ তাদের নিরাপত্তার জন্য অথবা তাদেরকে সহজে আনা নেওয়া করার জন্য। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো তাদেরকে জামিন দেওয়া অথবা কারাগারে প্রেরণের আদেশ দেওয়া, এতটুকু দায়িত্ব হলো আমাদের। যখন তাদেরকে কারা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে, কারা কর্তৃপক্ষ ডিসাইড করবেন যে তাদেরকে কোন কারাগারে রাখা হবে। এটা আমাদের কোনো সাবজেক্টই না। আমাদের কাছে মামলার তারিখের দিন শুধু ওনাদেরকে যদি নিয়ে আসা হয়, এটাই আমাদের আইনের। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। ডাক্তার সায়ন্ত, আপনার কাছে জানতে চাই যে আপনি প্রথমে বলছিলেন যে মানে সবাই হয়তো মেনে নেবে, বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথা শুনে মনে হয়েছে যে উনি যেহেতু এই আর্গুমেন্টে যান নাই, তার মানে হয়তো মানার পর্যায়ে হয়তো আছে, মানে অতটুকু মনে হয়েছে তার কথা। কিন্তু তারপরেও যেহেতু প্রথমে বললেন এনসিবির পক্ষ থেকে আক্তার প্রোগ্রাম চলাকালীন অবস্থায় বললেন স্বাক্ষর করবেন না চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, পরে আবার বলেছে আবার বিবেচনায় রাখবে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি নভেম্বরের মধ্যেই তারা গণভোট চান। যদি আসলে সত্যি এই জুলাই সনদে স্বাক্ষর করতে তারা গড়িমসি করে, কি ঘটতে পারে? এরকম কোনো আশঙ্কা কি আছে? আসলে কিছুই ঘটবে না। প্রথমত হলো গড়িমসি করবে, গড়িমসি করলেও আমার প্রত্যাশা এবং আমার ধারণাটা বলছি যে তারা সই করবে। আচ্ছা, কারণ রাজনৈতিক নেতারা রাজনীতির প্রয়োজনে
তাদের দলীয় স্বার্থের প্রয়োজনে অনেকে অনেক কথা বলেন, শেষ পর্যন্ত গিয়ে বৃহত্তর স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়। এনসিপি যতই বলুক শাপলা না থাকলে কমিশনই থাকবে না, আসলে শাপলা তালিকাই নাই। শাপলা এই সময়ের মধ্যে তালিকায় আসা এবং পাওয়ার কোনোই সম্ভাবনা নাই, কিন্তু তারপরে সুতরাং তারা বলছে। তারা বলছে এটা স্পষ্ট কমিশনও থাকবে এবং তারা অন্য কোনো মার্কা নিয়ে ইলেকশন করবে এবং ভালো হবে। সুতরাং ওইখানে যদি আমরা স্টিক করি যে শাপলা না পেলে ইলেকশন করব না, সেটা কথার কথা। শাপলা না থাকলে কমিশন থাকবে না, এটা কথার কথা। এইখানে এই ঐক্যমত না হলে সই করব না, এটা কথার কথা। জামায়াত ইসলামের বেলায়ও তাই। কারণ হচ্ছে এই সই না করাটা যারা সই করবে না তারা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে যে যেখানে যেখানে সমঝোতা হয়েছে স্বাক্ষর করলে অন্তত ততটুকু তো অ্যাচিভ হতো, কিন্তু ওনারা স্বাক্ষর না করলে পুরো জিনিসটাকে ব্লান্ডার করে দিল। এইটা একটা বেশি বিবেচনা নেবে। দ্বিতীয় হলো গিয়া আপনি স্বাক্ষর করলেন না, স্বাক্ষর না করেও তো নির্বাচনে যেতে হবে। নির্বাচন তো না করে আপনি পারবেন না। তাই নির্বাচনে গেলে সেখানে আপনাকে তাহলে ওই যৌক্তিকতা প্রমাণ করতে হবে সবার কাছে, আমি কেন স্বাক্ষর করি নাই সেটা। আর যারা স্বাক্ষর করেছে তারাও বলবে আমরা কেন স্বাক্ষর করেছি। যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদেরই প্রশ্নের মুখে পড়তে হবে, মিডিয়ায় পড়তে হবে, জনগণের সামনে পড়তে হবে। ফলে জনগণ তার ভিত্তিতে ডিসাইড করবে তার কারটা বেশি লজিক্যাল, সুতরাং সে ভোট কারে দিবে বা কারে দিবে না। সুতরাং ভোটেও এটা তো বলতে হবে। স্বাক্ষর করেও তো তিনি এই প্রচারণা চালাতে পারবেন যে আমরা এই কারণে স্বাক্ষর করতে চাইনি, কিন্তু জাতীয় ঐক্যের স্বার্থে, গণতন্ত্র উত্তরণের স্বার্থে আমরা স্বাক্ষর করেছি। যদি আপনারা আমাদের ভোট দেন তাহলে আমরা যা চেয়েছিলাম ওভাবেই বাস্তবায়ন করব। যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারাও বলবে যে আমরা যেখানে একমত হইনি, আপনারা আমাদের রায় দিলে যেখানে আমরা একমত হয়েছি সেগুলি আগে বাস্তবায়ন করবো। অলরেডি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার বিবিসির সঙ্গে ইন্টারভিউতে কিন্তু বলেছেন, একটা প্রশ্ন করেছিল যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, তিনি স্পষ্ট করে দিয়েছেন একদম যে যেই বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সেগুলো আমাদের প্রায়োরিটি। এইটার পরের সেকেন্ড প্রায়োরিটি কোনটা? 31 দফা। সেইটাও কিন্তু এরকম অনেক দল মিলে আলোচনা করেই 31 দফা দিয়েছে, বিএনপি এবং সমমনা দলগুলি। সেখানে ডান বাম মধ্য নানান দল আছে। সেইখানে বলছে যে এই 84টার মধ্যে যেখানে সব বিষয়ে একমত হয়েছে এর মধ্যে অনেকগুলো 31 দফায় আছে। এই একমত হওয়ার বাইরে 31 দফায় যেগুলো আছে সেগুলো তো আমাদের অনেক দলের সঙ্গে বসে একটা অঙ্গীকার, সেটা আমার সেকেন্ড প্রায়োরিটি, তারপর বাকিগুলা। এইভাবে স্পষ্ট করে জামায়াত, এনসিপি, ডান বাম সব দল নির্বাচনের সময় জনগণকে বলবে, তার ভিত্তিতে ভোটাররা যাতে সিদ্ধান্ত নিতে পারে। যদি কেউ সই নাও করে তাহলে তো ইলেকশন থেমে থাকবে না। সুতরাং ইলেকশনের মতো হবে। যেটা বলছিলেন প্রসিকিউটর সাহেব, বিচারের গতিতে চলবে। ইলেকশন হয়ে যাবে, ইলেকশন আগে তো সব বিচার শেষ হয়ে যাবে না, কিন্তু বিচার তার গতিতে বিচার হবে। সংস্কার শুধু কয়েকটা বিষয় একমত হয়ে গেল, সংস্কার এখানে সিলমারও হয়ে গেল তাও তো না। অনেক সংস্কারের প্রশ্ন সামনে আসবে প্র্যাকটিক্যালি, দেশ চালাতে গিয়ে, কাজ করতে গিয়ে। সংস্কারের মতো তার গতিতে চলবে, কিন্তু নির্বাচনটা হতে হবে এবং সেই নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে। এইটা লজিক্যাল বলেই সব দল কিন্তু নির্বাচনের বিষয়ে একমত। যারা বিভিন্ন ইস্যু তৈরি করছে মাঠে, যারা বিভিন্ন শর্ত আরোপ করছে, তারাও কিন্তু একটা কথা ঠিক রাখছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এই ব্যাপারে আমরা একমত। তবে আমাদের দাবি তার আগে এইটা হওয়া উচিত। মানে ফেব্রুয়ারি প্রসঙ্গে আসলে কারো কোনো দ্বিধা নাই। কেউ যদি কোনো কিছুতে সই না করে, 34 দলের মধ্যে 5টা দল 7টা দল সই না করতে পারে, 10টা না করতে পারে। সই না করলে যারা সই করবে ওই সিগনেচার নিয়েই তাদেরকে বলবে আমরা একমত হয়েছি, আমরা সিগনেচার করেছি, মানে হলো আমাদেরকে নির্বাচিত করলে আমরা এইটা করব, ইমপ্লিমেন্ট করব, এক্সিকিউট করব। আর যারা সই করেনি তারা জনগণের কাছে বলবে আমরা সই করিনি, এটা আমরা ন্যায়সঙ্গত মনে করিনি, আমরা ম্যানিফেস্টোতে এই প্রস্তাবনা দিলাম, যেটাও এখানে আমরা ওরা একমত হলে সই করতাম, হয়নি, আমাদেরকে নির্বাচিত করলে আমরা এইটা এক্সিকিউট করবো। দ্যাটস ভেরি ইজি এন্ড সিম্পল। ধন্যবাদ। আসসালাম চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন যে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করতে রাজি, এটাকে তিনি আলাদা করে গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই নোট অফ ডিসেন্ট নিয়েই তো যত আলোচনা, বিভিন্ন দলের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে এটি মৌলিক সংস্কার, যেটি আসলে মানা হচ্ছে না, এটার জন্য সাংবিধানিক জারি করার কথা আসলে বলা হচ্ছে। এগুলো কি তাহলে
আলোচনার বাইরে থেকে গেল কিনা? নোট অফ ডিসেন্টের যে ইস্যুগুলো আছে এগুলো কি আর কোনো আলোচনায় থাকবে না? বিএনপি যদি ক্ষমতায় যায় এগুলো বাস্তবায়নে তো তাহলে প্রসঙ্গ আসলে আসেও না, কারণ সবাই যেখানে একমত পোষণ করেছে সেগুলোই আসলে শুধুমাত্র বাস্তবায়ন হবে। এখানে আপনার মন্তব্য কি? এগুলো নিয়েও আর কোনো আলোচনার সুযোগ আছে কিনা? ধন্যবাদ। আলোচনার সুযোগ আছে। নোট অফ ডিসেন্ট দিলেও, নোট অফ ডিসেন্ট যদি বিএনপি দেয়, যে ক্ষেত্রে দেবে, অথবা অন্য কোনো দল দেবে, তাহলে বাকি দলগুলো কি করবে? তাদের কথা থাকবে না। এটাই তো গণতন্ত্র। আর সেটা যদি না থাকে, আমি নোট অফ ডিসেন্ট দিলাম অতএব আর কেউ কথা বলতে পারবে না, এমনটি বাস্তবে ঘটবে না। মানুষের মনের কথা, মানুষের অধিকারের কথা, এদেশের সাধারণ মানুষের উন্নয়নের কথা, সাধারণ মানুষের কল্যাণের কথা, এগুলো রাজনীতিতে থাকবেই, থাকতেই হবে। নোট অফ ডিসেন্টের কথা সালাউদ্দিন সাহেব বলেছেন, দিতেই পারেন তিনি, কিন্তু তাই বলে দুনিয়া থেমে থাকবে না। সালাউদ্দিন সাহেবের অথবা বিএনপির এইটা ভাবার কোনো সুযোগ নাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বলে ওই বিষয়টি একেবারে বাদ চলে গেল। এটা বিএনপির জন্য বাদ যাবে, অন্য দলের জন্য বাদ যাবে না। এবং আগামী ভবিষ্যতে 2-4 মাসের মধ্যে, নির্বাচনের 2-4 মাসের মধ্যে কি অবস্থা দাঁড়ায়, কোথায় কি হয়, সেটাও তো আমাদের দেখতে হবে। আর একটা বিষয় আছে, সেটি হলো যে আমাদের জুলাই বিপ্লব, এটির স্বীকৃতির বিষয়ে কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না বলে আমি মনে করছি। এবং এটি থাকতেই হবে, এটির স্বীকৃতি জুলাই বিপ্লবের। না হলে এই সালাউদ্দিন সাহেবরাও ফেসে যাবেন, সকল রাজনীতিক ফেসে যাবেন, এমনকি বর্তমান যে সরকার আছে তারাও ফেসে যাবেন। সেটা নিয়ে কি বিএনপির কোনো আপত্তি আছে? না না না, এটা নিয়ে তো কোনো না, আপত্তি নাই। বিপ্লব শব্দটা হয়তো কথার কথা বলেছেন, এটা শব্দ যেটাই বিপ্লব থাকুক। হিসেবে অ্যাকসেপ্টেড হচ্ছে না, এটা গণ অভ্যুত্থান হিসেবে অ্যাকসেপ্টেড হচ্ছে। এবং এই ব্যাপারে কোনো দলের দ্বিমত নাই, বিএনপি না শুধু, কোনো দলেরই এটা স্বীকৃতি নিয়ে দ্বিমত নেই। শুধু এটা সংবিধানে কেউ কেউ বলছিলেন যে সংবিধানের উপরে স্থান দেওয়া হবে, বিএনপি বলছে না, সেটা উচিত হবে না, সংবিধানকে সমুন্নত রেখে সংবিধানের মধ্যে। সেখানে যেটা সোলেমান ভাই যেটা বলছেন যে স্বাধীনতার ঘোষণাপত্র আছে, সেই ঘোষণাপত্রের পরপরই, কারণ এটা তো আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি কেউ কেউ, এটাকে আমরা গুরুত্বের বিচারে আমরা গণতন্ত্র উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট গণঅভ্যুত্থান, কিন্তু কোনোভাবেই মুক্তিযুদ্ধের সমকক্ষ বা তুলনাযোগ্য না। জি, জি। ফলে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যেখানে যেতে পেরেছে যথাযোগ্য মর্যাদায়, ঠিক তার পাশেই তার পরপর এটা থাকাটা সবার কাছে গ্রহণযোগ্য। আমি 30 সেকেন্ডে শুধু আপনার কাছে জানতে চাই যে এই যে 180 দিনের কথা হচ্ছিল যে সংসদ শুরু হওয়ার পর থেকে, মানে বাস্তবায়নগুলো কত দিনের মধ্যে হবে সেটি নিয়ে কিন্তু কোনো আলোচনা এখন স্পষ্টভাবে আসে নাই। সেটি জরুরি কিনা? কারণ আমার পরিবারেরও যদি একটা প্ল্যান থাকে, আমি কোন জায়গায় যেতে চাই 5 বছরে বা 3 বছরে, সেটার একটা নিজেদের একটা পরিকল্পনা বা একটা মানে লাস্ট লাইন থাকা উচিত কিনা? আমার মনে হয় এই সময়টা এই জুলাই সনদে ঢুকিয়ে দেয়া, নির্দিষ্ট সময় বেঁধে দেয়া উচিত হবে না। আচ্ছা, প্রত্যেকটি বিষয় বাস্তবায়ন করতে সময় আলাদাভাবে লাগে। আচ্ছা, অনেকগুলি বিষয় একত্রেও সমাধান করা যায়, অনেকগুলি বিষয় আবার আলাদা আলাদাও সমাধান করতে হয়। অতএব এই সময়ের ব্যাপারে সংসদ আলোচনা করে ঠিক করুক কত দিনের মধ্যে সেটি বাস্তবায়ন করবে। এত বিধিনিষেধ আরোপ করতে গেলে পরবর্তী সময়ে দেখা যাবে যে যেহেতু বাস্তবায়ন হলো না, অতএব এটা আর নাই, এমনও কেউ কেউ ভাবতে পারে। আপনাকে ধন্যবাদ। তবে একটা পয়েন্ট, সেটা হলো ওইটা যেন আবার অনির্দিষ্টকাল হয়ে না যায় যে সংসদ সিদ্ধান্ত নিবে বলে, বরং বিএনপি বলেছিল 2 বছরের মধ্যে পর্যায়ক্রমে সব তারা নির্বাচিত হলে করবে। অন্য দলগুলোও যদি এরকম কেউ আরো আগে করতে চায় বলুক, আমরা নির্বাচিত হলে 1 বছর, মানে একটা দর কষাকষির জায়গায় কেউ বলুক আমরা 6 মাসের মধ্যে করব, কিন্তু 5 বছর বা 5 বছর হবে না অনির্দিষ্টকালের জন্য, এরকম হওয়াটা সঙ্গত হবে না। 5 বছরের কোনো প্রশ্নই আসে না। এটি বড় জোর 2.5 বছর পর্যন্ত যেতে পারে, ম্যাক্সিমাম লিমিট হতে পারে 1 বছর থেকে 2.5 বছর, এর বাইরে যাওয়া উচিত। আমাদের সময় একটু কম, গাজীতে আমি আপনার কাছে জানতে চাই যে 15 মাসেও জুলাই হত্যার একটিরও রায় আসলে আসেনি। এটা সময় তো আসলে বিচার তো
মানে রাতারাতি করা সম্ভব নয়, কিন্তু মানুষের প্রত্যাশা তো আসলে আছে। এটিকে আপনারা কিভাবে দেখছেন, হওয়া উচিত ছিল কিনা বা কতদিন নাগাদ হতে পারে? জি, আপনারা জানেন যে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার যুক্তিতর্কের ৪র্থ দিন শেষ হলো। প্রসিকিউশন মনে করছে যে আর একদিন আমাদের যে প্রিপারেশন তা বাকি আছে, তারপরে ডিফেন্সের যুক্তিতর্ক, এরপরে রায় ঘোষণার তারিখ আসবে। এরপরে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে কতদিনে তারা রায় প্রস্তুত করে ঘোষণা করবে। ঠিক আরও 5টি মামলা সাক্ষ্য গ্রহণের একদম শেষ পর্যায়ে আছে, আর 30টি মামলার মতো যেগুলো তদন্তের শেষ পর্যায়ে আছে। এই একটি ট্রাইব্যুনালে অল্প কিছুদিন আগেই 2টি ট্রাইব্যুনাল হয়েছে, কিন্তু বিচারটা হচ্ছে সারা দেশে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের। সাথে সাথে একটা জিনিস বিবেচনা করতে হবে যে একটা অপরাধ একটি জায়গায় সংঘটিত হলো, ওই একটা ঘটনাস্থল, অল্প কিছু অ্যাকিউজড, অল্প কিছু সাক্ষী, এটা ইনভেস্টিগেশন করা একটা জিনিস। আর যখন একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়, তখন হলো এই অপরাধটা এক জায়গায় সংঘটিত হওয়ার পরে এটা ওয়াইড স্প্রেডলি ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। তখন ইনভেস্টিগেশনে এই বাংলাদেশের প্রত্যেকটি কর্নারের ইনভেস্টিগেশন করতে হয়, তথ্য তুলে আনতে হয়, সেটার সত্যতা যাচাই করতে হয়। শুধুমাত্র ওই স্পেসিফিক হত্যাকে ঘিরেই না, সেই জন্য এই সময়টা লাগে ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে আসামি পক্ষকে তার ডিফেন্স প্রিপেয়ার করার জন্য তার সর্বোচ্চ সময় যেটা আইনে আছে সেটা দিতে হয়। সেগুলো বিবেচনায় ট্রাইব্যুনালের, মানে জুলাই গণঅভ্যুত্থানের আগে ট্রাইব্যুনাল যেটা ছিল, এই ট্রাইব্যুনালের আগে যে বিচারগুলো হয়েছে সেখানে ইনভেস্টিগেশনের সর্বনিম্ন সময় ছিল 18 মাস থেকে 3 বছর। আমাদের এখানে সবচেয়ে বড় যে মামলাটা, যেখানে ভিকটিম হলো 1400 আর 25,000 হলো আহত, সেই মামলা তদন্ত সমাপ্ত হয়েছে 6 মাসে। আর ফর্মাল চার্জ সাবমিট করা হয়েছে জুন মাসের 1 তারিখ। আর্গুমেন্ট যদি আগামীকালকে আমরা শেষ করতে পারি, তাহলে এই অক্টোবরে ট্রায়াল শেষ হয়ে যাচ্ছে। তাহলে 3 মাসে ট্রায়াল শেষ হচ্ছে। এটা আমি মনে করি যে এটা আমাদের সাধারণ বিচারে, আমরা যখন একটা মার্ডার কেসের কথা শুনি আমাদের দেশে, যেমন যেসব সময় বিষয় আমরা জানি ইয়ার্স টুগেদার পড়ে থাকে, সেখানে মাত্র 3 মাসে বা 4 মাসে একটা ট্রায়াল শেষ হয়েছে, যেখানে 54 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। সেখানে ঐতিহাসিক সাক্ষী লাগে, কারণ এই হত্যাকাণ্ডটা কি শুধু জুলাই মাসের কারণে হয়েছে? না, এই জুলাই মাসের হত্যাকাণ্ডের পেছনে ছিল একটা বড় নির্যাতনের ইতিহাস, নিপীড়নের ইতিহাস। কেন সামান্য কোটাকে কেন্দ্র করে প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমে আসলো? প্রথমে কোটার জন্য নামলো ছাত্ররা, সেই ছাত্রদেরকে হত্যা করার পরে কেন সাধারণ মানুষ নেমে আসলো? এই গল্পটা আমাদেরকে 72 থেকে আপনারা মনে করছেন যে আসলে যথাসময়ে হচ্ছে, বরং আমরা মনে করছি যে যথাসময়ে হচ্ছে, এবং বিচারটা কখনোই ডিলে অথবা স্পিডি, এই দুইটা শব্দের সাথে ন্যায় বিচার যায় না। ন্যায় বিচার সবসময় বিচারের মতো, জাস্টিস হারিড এন্ড জাস্টিস ডিলেড, দুইটাই বারিড এন্ড ডিনাইড, দুইটাই ন্যায় বিচারের পরিপন্থী। আপনাদের ধন্যবাদ। আমরা আরো একটু ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ, ফিরছি কিছুক্ষণ পরে। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। গাজী তামিম, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার কাছে জানবো যে গুম হওয়া সদস্যদের স্বজন তারা প্রায়ই দেখছেন যে তারা মানববন্ধন করছে। একটি কথা বলছেন যে আমরা আসলে আশ্বাস চাই না, মানে বিচার চাই, অন্য কোনো ক্ষতিপূরণ আসলে চাই না, এবং সবশেষ বলছেন যে অন্য যত বিচার নিয়ে তোড়জোড় আছে, গুমের বিচার যেহেতু স্পষ্টভাবে বলা যাচ্ছে না কারা করেছেন, এটি একটি ধোঁয়াশার মধ্যে আছে এবং তারা একটা অন্যরকম একটা অস্বস্তির মধ্যে আছেন, এই কারণে অনেক রকম কথা বলছেন। মানে এই বিচারের ব্যাপারটা আসলে অবশ্যই আপনাদের কাছে প্রাধান্য পাচ্ছে, কিন্তু এটার অগ্রগতির কোন অবস্থায় আছে? হ্যাঁ, মানে জুলাই বিচারটা আমরা কেন দ্রুত করতে পেরেছি সেটা হলো এভিডেন্সগুলো খুবই দগদগে। জি জি, এখনো হাসপাতালে গেলে আমরা জুলাইয়ের ভিকটিম পাই, এবং সবার ফোনে 2-4টা ভিডিও এরকম আছে। গুমের ক্ষেত্রে তো অবশ্যই পাবেন না। গুমেরটা হয়েছে কি, এটা 15 বছর ধরে হয়েছে, এবং গুমেরটা একটা সিস্টেম ক্রাইম হলো, আমরা যখন গুমের ইনভেস্টিগেশন করতে গিয়েছি তখন দেখেছি যে গুমটা হতো একটা সিস্টেমিক ওয়েতে। একটা ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে অ্যাবডাক্ট করতো, করে আরেকটা এজেন্সির কাছে দিত, 3rd বা 4th এজেন্সি গিয়ে তাদেরকে গুম করা শুরু করতো, এবং যাদেরকে গুম করে রাখা হতো তাদেরকে সবসময় চোখ বেঁধে রাখা হতো, হাত পা বেঁধে রাখা হতো। একমাত্র ওয়াশরুমে তারা যখন যেত তখন তাদেরকে 8 মিনিট সময় দিয়ে দেওয়া হতো, যে এর মধ্যে এর বেশি হলে তাদেরকে ফিজিক্যাল টর্চার করা হতো, এবং তাদেরকে এক এক সময় এক এক জায়গায় রাখা হতো, এক একভাবে রাখা হতো। এই জন্য এই এভিডেন্সগুলো বের করাটা খুবই কঠিন। 2 নম্বর বিষয় হলো যে এদেরকে যখন এরকম করে রাখা হতো
তখন এমন ধরনের টর্চার করা হতো যে তারা একটা বড় সময় ধরে ট্রমার মধ্যে দিয়ে যেত, তারা মনে করতে পারতো না। মানে তাদের এই সবকিছুর মধ্যে দিয়েও আসলে অগ্রগতির বিষয় বা এই জন্য আশাব্যঞ্জক আমাদের এই কি আছে? ইনভেস্টিগেশনটা খুবই ক্রিটিক্যাল এবং খুব সময় সাপেক্ষ, যার কারণে আমরা আস্তে আস্তে এগুলো বের করতে পেরেছি। এবং আপনারা জানেন গুম কমিশন সবচেয়ে বেশি এ ব্যাপারে কাজ করেছে। এই কারণে চার্জশিটটা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক চিন্তা করেছি যে এখানে অ্যাকিউজরা আসলে এটা কি না, কোনো ক্ষেত্রে কোনো সন্দেহ আছে কিনা। এই কারণে এই চার্জশিটটা এখানে এসছে। এরপরে যখন ট্রায়ালে চলে আসবে তখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন আসবে হলো এখানে যে মানের অ্যাকিউজড, এই ভিকটিম এবং উইটনেসদের প্রোটেকশনটা এখন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাকিউজরা সামনে আসার সাথে সাথে যখন তারা এই মামলার কপি পেয়ে যাবে তখন তারা জানবে যে তাদের বিরুদ্ধে কারা সাক্ষ্য দিয়েছে। অ্যাকিউজরা যদি পাওয়ারফুল হয়, তারা যদি শক্তিশালী হয়, তখন সাক্ষীদেরকে চেষ্টা করবে ভয়ভীতি দেখানোর অথবা এমন কোনো কাজ করা যেন তারা সাক্ষী না দেয়। এজন্য এটা তাড়াহুড়োর কোনো বিষয় না, এটা হলো ন্যায় বিচার পাওয়ার জন্য আইনের সকল ক্ষেত্রে যেন আমরা যেতে পারি, সব সুবিধা যেন দিতে পারি, সেগুলো আপনারা চেষ্টা করে যাচ্ছি। ডাক্তার সায়ন্ত, আপনার কাছে জানতে চাই যে এখনো কিন্তু আমরা ফরমালি বিএনপির যে কারা দাঁড়াচ্ছেন, কারা আসলে আসবেন সেই মুখগুলো আমরা জানতে পারছি না। যেহেতু আরেকটি বড় দল জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি যে অনেক আগে থেকেই তারা হয়তো বলছেন যে নির্বাচন পেছানো বা অনেক কথা বলেছেন, কিন্তু তারা প্রস্তুতি কিন্তু মাঠে নিচ্ছেন। এই নামগুলো ঘোষণার পরে আমাদের দেশের কালচারে যে নানা ধরনের হটকারিতা, মারামারি যা কিছু হয়, এই অল্প সময়ের মধ্যে মানে বিএনপির পক্ষে এটি এক ধরনের বড় ধরনের প্রেশার হবে কিনা আপনি কি মনে করেন? বিএনপি তো সেই 4.5 দশক ধরে এই প্রেশার ফেস করে ইলেকশন করে আসছে। সো তারা তাদের স্ট্র্যাটেজি নিয়ে সেভাবেই তারা আগাবে। বিএনপিতে প্রত্যেকটা এরিয়াতে অনেক প্রার্থী বলে সেখানে বেশি আগে প্রার্থী ঘোষণা করে দিলে গোলযোগটা সামাল দেওয়াটা কোন পর্যায়ে যায়, কিংবা তারা অন্য দলে আবার চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয় কিনা, নানান রকমের হিসাব নিকাশ থাকে। সেই জন্য বিএনপি কখনোই এরকম অনেক আগে হয় না। জামাত ইসলামে যেরকম একটা চেইন অফ কমান্ড আছে, বামপন্থী ক্যাডার ভিত্তিক দলগুলো, আর জামাতের ধরন আলাদা। জামাতের ধরন এবং বামপন্থী কিছু দলের ধরন বিপরীতমুখী হলো একরকম, আর মধ্যপন্থী যে বিএনপির মতো দল যারা, তাদের ধরনটা ওরকম না। আর বিএনপি বড় দল হিসেবে যেহেতু একই জায়গায় অনেক যোগ্য প্রার্থী, ফলে তাদের বিভিন্ন রকমের কৌশল নিতে হয়। বরং আমি গুম বিষয়ে একটা জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে উনি বলছেন এখনো পর্যন্ত প্রায়োরিটি হচ্ছে যারা গুম হয়েছিল, আয়নাঘরে ছিল, ফেরত আসছে, উইটনেস পাওয়া যাচ্ছে কিছু, ওই বিষয়টা। কিন্তু যারা স্বজনকে ফেরত পায়নি, বা শোনা যাচ্ছে যে সিমেন্টের বস্তা বেঁধে পেট ফেরে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে, কেউ কেউ আশা নিয়ে বসে আছে যে আমার স্বজন হয়তো জানেন আসবে না, তারপরেও একটা আশা নিয়ে বসে থাকে। কিংবা যারা নিখোঁজ এখনো, তারা প্রত্যেকেই কি আসলে তাদের ভাগ্যে কি ঘটেছে, কেউ কেউ কি বেঁচে আছে, কোথাও না কোথাও আটকে রেখেছে, অথবা যদি তাদের দুর্ভাগ্যজনক পরিণতি ঘটে থাকে সেটা কোথায় ঘটেছে, কারা ঘটিয়েছে, এইটা কিন্তু বের করা আরো দুরূহ। তারা হলো বেশি অনিশ্চয়তার মধ্যে আছেন যে যাই আয়নাঘরে ছিল, গুম করে রাখা হয়েছে, ফেরত আসছেন, চোখ বাঁধা হোক যাই হোক, কিছু আলামত বলতে পারছেন বা কাউকে কাউকে চিহ্নিতগুলো। কিন্তু আমার স্বজনটা যে একেবারেই নাই হয়ে গেল, ওইটার বিচারের কি হবে, আমি কি বিচার পাবো কিনা, তাদের অনিশ্চয়তাটা আরো বেশি। আমরা শেষ প্রান্তে সোলায়মান চৌধুরী আপনার কাছে জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো কতবার যে বলেছেন, অন্তত শতবার বলেছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন, এটাই জাতির প্রত্যাশা। মানে যেভাবে আমরা যতদিন পর্যন্ত চলছি, মানে এইটা বাস্তবায়নের ক্ষেত্রেও কোনো চ্যালেঞ্জ আছে কিনা, একটি ভালো নির্বাচন হওয়া, যেটির জন্য অপেক্ষা পুরো জাতির? ধন্যবাদ। চ্যালেঞ্জ আছে, সমাধানের পথও আছে, এবং বর্তমান নির্বাচন কমিশন আশা করি এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে পারবে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার যে টুলসগুলি, এগুলো তাদের কাছে আছে। আচ্ছা। এবং তারা যদি সঠিকভাবে ব্যবহার করে, তাহলে অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন এই ফেব্রুয়ারিতে সম্ভব। আপনার কাছে একই মতামত জানতে চাই যে সেটাই সম্ভব, অসম্ভবের কিছু নাই। বাংলাদেশে যেমন একটি প্রসঙ্গ বারবার আসে না যে এই গভর্নমেন্ট তো সরকারটাই ভালোভাবে চালাতে পারছে না, তার অনেক ধরনের ব্যর্থতা আছে, তার ঘাড়ে একটা এত বড় নির্বাচন,
এটা তো আসলে হ্যাঁ, অনেক রকম ব্যর্থতা আছে। ব্যর্থতা থাকার পরেও সরকারের এবং নির্বাচন কমিশনের যদি সদিচ্ছা থাকে, সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে অনৈতিকভাবে ব্যবহার করে নির্বাচনকে ম্যানিপুলেট করা বা এ প্রি ডিসাইডেড রেজাল্টের দিকে যাওয়ার মতো মনোভাব যদি না থাকে, তাহলে নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি হলেও অগ্রহণযোগ্য নির্বাচন হয় না, যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময় 3 মাসের নির্বাচন সময়ের সরকারের বেলায় দেখেছি। সুতরাং এটা ডিপেন্ড করে যারা ড্রাইভিং সিটে আছে তাদের ইচ্ছা এবং চাওয়াটা কি। আপনি কিছু যোগ করতে চান? আসলে এখানে আন্তরিকতাটা দেখতে হবে। আমি মনে করি যে এই ইন্ট্রিমের মধ্যে এমন কেউ নাই যে এখানে ইলেকশনের পরে কোনো ক্ষমতায় থাকবেন অথবা থাকার আশা করেন। এনারা এসছেনই একটা গণতান্ত্রিক পন্থায় দেশকে চালু করে দেওয়ার জন্য। ওনারা জাস্ট ট্রেনটাকে স্টার্ট দিয়ে একজনের হাতে ড্রাইভিংয়ে বসিয়ে দিয়ে ছেড়ে দেবেন। কারণ ট্রেনটা যারা চালাচ্ছিলেন এটা প্রপারলি চালাতে পারছিলেন না অথবা চালাচ্ছিলেন না, বা সাধারণ যাত্রীরা ট্রেনের সুবিধাটা ভোগ করতে পারছিলেন না। এই জন্য আমরা সকলেই এখনো আশা করি যে ইন্ট্রিম এই দেশকে একটা সুন্দর পথে উঠিয়ে দিয়ে যাবেন এবং যাদের হাতে দিয়ে যাবেন তারা এই দেশটাকে সুন্দরভাবে আমি খুব স্বল্প সময় পাবো, বা ডাক্তার সায়ন্ত আপনার কাছে জানতে চাই যে জোটের নানান সমীকরণ হচ্ছে, একেবারে বলতে পারা কঠিন। বিভিন্ন পত্রিকার পাতায় আমরা দেখছি এনসিপি, বিএনপি মানে একসঙ্গে একটা জোট হচ্ছে, আর একটা বলয়ের কথা বলা হচ্ছে। ইসলামী জোট নিয়ে তো একটা বিশাল কথা হচ্ছিল, সেটি আবার একটু ফাটলের দিকে দেখা যাচ্ছে। জোটের সমীকরণে কোনো আঁচ পাচ্ছেন কিনা? ডেফিনেটলি বাংলাদেশে দীর্ঘদিন ধরে জোটবদ্ধ নির্বাচনই হচ্ছে এবং বিএনপি তো আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছে তারা সমমনা যারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের সঙ্গে ছিল, শেষ পর্যন্ত নির্বাচনে যদি সঙ্গে থাকে তাদের নিয়ে জাতীয় সরকার করবে, অর্থাৎ কাউকে বঞ্চিত করবে না। বিএনপি যদি এককভাবে 2/3 মেজরিটিও পেয়ে যায়, সোফার আই বিলিভ, কারণ তারেক রহমানের যে অ্যাটিটিউড এবং তার যেই কথার ধরন, জেনারেসিটি, তার বিবিসির বক্তব্যটাও কিন্তু অনেকখানি রিফ্লেকশন করে। তিনি কাউকে কথা দিয়ে কথা রাখবেন না বা বঞ্চিত করবেন, এটা আমার মনে হচ্ছে না এইবার অন্তত, যে তারা সবাইকে অংশীদার করে একসঙ্গে সরকার গঠন করবে। সেই হিসেবে ওই জোট তো তাদের সমমনাদের অলরেডি আছেই যারা থাকবে। এর বাইরে যেহেতু বাংলাদেশে নতুন দল এনসিপি হিসেবে তারা ওইরকম জনসমর্থনে এখনো কতটা সেটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না খুব বেশি, কিন্তু তাদের ইয়তের মধ্যে একটা ইনফ্লুয়েন্স আছে, তারা একটা ফোর্স, গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। সুতরাং তারা যদি কোনো জোটে যায় সেই দল তো একটু হইলেও স্ট্রেংথেন হবে, ফলে জামায়াতের আকাঙ্ক্ষা আছে তাদের কাছে পাবার, বিএনপিরও আকাঙ্ক্ষা থাকবে ওরা আমাদের সঙ্গে আসুক বেটার, না হইলে নিজেরাই জোট করে করুক কিন্তু জামায়াতের সঙ্গে যেন না যায়। আবার জামায়াতের চাওয়া হচ্ছে ওরা আমাদের সঙ্গে আসুক বেটার, না হইলে নিজেরা থাকুক, বিএনপির সঙ্গে যেন না যায়। এই প্রতিযোগিতা থাকবে, এটা তো নির্বাচনে এবং গণতান্ত্রিকভাবে মানানসই প্রতিযোগিতা, তো দোষের কিছু নেই। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একসময় কমাস আগেও আমরা বলতাম যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, এখন সমস্বরে সব দলের পক্ষ থেকে কিছু মতো পার্থক্য থাকলেও নির্বাচন যে ফেব্রুয়ারিতে হচ্ছে প্রথমার্ধে বা মাঝখানে, সেটি কিন্তু একেবারে নিশ্চিত করে বলাই যায়। আমরা আশা করছি যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা, এটি জাতির প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি হবে এবং দেশ গণতন্ত্রের পথে আবারও ফিরে এলেই যত সমস্যাগুলো আছে এই সংকটগুলো আস্তে আস্তে কমবে। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সুখী থাকুক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।